স্বাগতম ক্রিকফ্রেন্সের নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্টে আমি সৈয়দ সামি আছি আপনাদের সঙ্গে। আইপিএলের পয়েন্ট টেবিল জমে উঠেছে, 7টি দল প্লে অফে যাওয়ার জন্য লড়াই করছে। তাদের মধ্যে থেকে কারা আসলে প্লে অফে উঠতে পারবে সেই সমীকরণটা নিয়ে কথা বলতে হাজির হয়েছি। আমার সঙ্গে আছেন মমিনুল ইসলাম। মমিনুল, স্বাগতম। ধন্যবাদ আপনাকে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবার 18তম আইপিএলের আসর খেলছে। তারা তাদের ভাগ্যটাকে ঘুরে দাঁড়াতে পারবে কি মনে হয় আপনার? আপনি যদি পুরো টুর্নামেন্টে তাদের পারফরমেন্স দেখেন, আমার কাছে মনে হয় যে তারা ওই ভালো একটা শেপে আছে। যেটা তাদের সবচেয়ে বড় সমস্যা, প্রত্যেকটা মৌসুমে মনে হতো যে তারা সবসময় তারকা ব্যাটার, কিন্তু বোলারদের পারফরমেন্সটা খুব গড়পড়তা পারফরমেন্স থাকতো। এবার একটু মনে হচ্ছে যে সেটা একটা পরিবর্তন অবশ্যই আছে। তার পাশাপাশি আরেকটা বড় জিনিস যেটা যে সবসময় দেখা যেত যে কোহলি রান করতো, আগে যেমন ক্রিস গেল রান করতেন কিংবা হচ্ছে এবি ডিভিলিয়ার্স রান করতেন, কিন্তু তারা রান করতে না পারলে তারপর দলটা আসলে কে ধরবেন, আর 4 নম্বর 5 নম্বর 6 নম্বরে কারা রান করবেন, সেই ব্যাটসম্যানটা কিন্তু কখনোই কনসিস্টেন্ট ছিল না বেঙ্গালোর ক্ষেত্রে। এইবার ক্ষেত্রে কিন্তু সেটা একটা চেঞ্জ দেখা যাচ্ছে। যেমন আপনি ক্রুনাল পান্ডের কথা বলতে পারেন, একটা ম্যাচে তিনি দারুণ ম্যাচ জিতিয়েছেন। আপনি টিম ডেভিডের কথা বলতে পারেন, যে কয়টা ম্যাচে তিনি সুযোগ পেয়েছেন 10 বলে 25, 10 বলে 28 এরকম ইনিংস খেলে দিয়েছেন। আপনি লাস্ট ম্যাচটা যেটা হলো সেটা রোমারিও শেফার্ডের কথা বলতে পারেন, 13 বা 14 বলে তিনি একটা 50 করলেন। সো এই যে একটা গ্যাপ ছিল যে আপনি কোহলি রান না করলে আর কে রান করবেন, সেই গ্যাপটা কিন্তু এইবার জিনিসটা কিন্তু বোঝা যাচ্ছে না যে কোহলিও রান করছেন, রজত পাতিদার হয়তো এদিক সেদিক হচ্ছে, কিন্তু শেষের দিকে যে তারা রান করতে পারছেন সেটাই সবচেয়ে বড় ভালো ব্যাপার। তার পাশাপাশি আপনি যদি চিন্তা করেন তাদের বোলিং ইউনিটটা তুলনামূলকভাবে অন্য যে মৌসুমগুলোতে আমরা দেখেছি ওই মৌসুমগুলোর চেয়ে বেটার। বিশেষ করে আপনি যদি ইয়াশ দোয়ালের কথা বলেন, জশ হেজেলউডের কথা বলতেন, তারা কিন্তু খুব কনসিস্টেন্টলি পারফর্ম করছেন, যেটার ফলাফল কিন্তু আপনি পয়েন্ট টেবিলের দিকে তাকালেই বুঝবেন যে 11টা ম্যাচ তারা খেলেছে, খুব সম্ভবত 8টা ম্যাচ জিতেছে, 16 পয়েন্ট নিয়ে সবার উপর আছে। রান রেটটাও খুবই ভালো। শেষ 3টা ম্যাচ তাদের আছে লখনৌ, হায়দ্রাবাদ এবং হচ্ছে কলকাতার বিপক্ষে। তারা যদি একটা ম্যাচ জিতে যায় তাহলে তো আসলে কোয়ালিফাই করে ফেলবে, সেটা নিয়ে মানে দুশ্চিন্তা করা কিছু থাকবে। যদি সবগুলো ম্যাচও হারে তাদের কিন্তু প্লে অফের একটা সমীকরণ কিন্তু, হ্যাঁ অবশ্যই, যেহেতু 16 পয়েন্ট আপনি পেয়ে গেছেন, সেক্ষেত্রে কোয়ালিফায়ার ব্যাপারটা যেটা হবে যে অন্য দলগুলোর দিকে একটু আপনার তাকিয়ে থাকতে হবে। যেটা আমার কাছে যেটা মনে হয় যে যেহেতু তারা ছন্দে আছে এবং যে 3টা দলের সাথে খেলা আছে, আপনি দেখতে পারেন যে লখনৌ খুব ভালো শেপে নেই, লাস্ট 3টা ম্যাচে তারা হেরেছে, হায়দ্রাবাদ ইতিমধ্যে বিদায় নিয়েছে। আপনি কলকাতার কথা বলতে পারেন যে তাদের চান্সেসটা খুবই কম, যেহেতু ওই কলকাতার বিপক্ষে ম্যাচটা আবার বেঙ্গালুরু হোমে, সেই ক্ষেত্রে মনে হয় যে তাদের খুব ভালো চান্স আছে। কিন্তু তাদের যেটা টার্গেট করা উচিত এই মুহূর্তে, এই প্লে অফ চিন্তা না করে তাদের টপ 2-তে থাকতে হবে। সেইটা যদি তারা, তাহলে তারা কিন্তু ফাইনালে ওঠার দৌড়ে অনেকাংশে এগিয়ে যাবে, কারণ 2টা ম্যাচ খেলার সুযোগ পাবেন আপনি সেই ব্যাপারটা। তবে এখানে যদি পাঞ্জাব কিংসের এন্ট্রিটা একটু নাটকীয় হলো কিনা, আমরা সবসময় যে দেখি পাঞ্জাব কিংস পয়েন্ট টেবিলে একদম তলানির দিকে থেকে শেষ করেছে, এবারে আসলে কিন্তু একদম শুরু থেকেই তারা খুবই ভালো ব্যাটিংটা করছিল। স্পেশালি আমি বলবো তাদের যে 2 ওপেনার তারা কিন্তু খুবই দারুণ একটা ফ্লাইং স্টার্ট এনে দিয়েছিলেন, 1 আউটে নামছিলেন, খুবই ভালো ফর্মে আছেন। তাদের এই ফর্মটা কি তাদের টপ 2-তে থাকতে কি সাহায্য করছে কিনা? অবশ্যই সাহায্য করবে। একটা বড় ব্যাপার কি, পাঞ্জাব কিংসকে ধরুন আপনি ধরুন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে নিয়ে কথা বলে আপনি কী বলবেন, বিরাট কোহলি একটা লিগেসি তৈরি করেছেন। হ্যাঁ, তারা চ্যাম্পিয়ন হতে পারেনি বা কোনো অনেক কিছুই ব্যাপার আছে, কিন্তু একটা লিগেসি ক্রিয়েট করেছেন। আপনি যদি মুম্বাইয়ের কথা বলেন, 5বারের শিরোপাজয়ী, চেন্নাইয়ের কথা বলেন, সেখানেও তারা 5বারের শিরোপাজয়ী, ওখানে ধোনি, এখানে রোহিত শর্মা, তাদের আলাদা একটা ক্রিয়েট করেছেন, একটা মানে জগৎ বা একটা লিগেসি ক্রিয়েট করেছেন। পাঞ্জাবের ক্ষেত্রে কিন্তু আপনি সেই জিনিসটা কখনো বলতে পারবেন না। তারা কিন্তু এরকম কিছু এখন পর্যন্ত নিজেদের যে ব্র্যান্ডিং যেটা বলে, তাদের ব্র্যান্ডিং খুব সম্ভবত প্রীতিজিন্তা, তার চেয়ে আসলে বড় মানে এর বাইরে আসলে ক্রিকেটীয় কোনো ব্র্যান্ডিং নেই। তবে এবার কিন্তু দেখা যাচ্ছে যে দলটা একটা ব্র্যান্ডে আসলে পরিণত হচ্ছে। আমি যদি বলি স্পেশালি শ্রেয়াস আয়ার কিন্তু ভারতের যেই নতুন ক্রিকেটাররা আছেন তাদের মধ্যে কিন্তু সুপারস্টারই বলা যায়। শ্রেয়াস আয়ার কিন্তু সেই পারফরমেন্সটাও কিন্তু বজায় রেখেছেন। আইপিএল ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মার তিনি কিন্তু দলটাকে টেনে নিচ্ছেন আমার মনে হয়। না, এটাই যে তাদেরকে তো আপনি যদি নিলামের আগে দেখেন, তাদের হাতে কিন্তু অনেক টাকা ছিল, তারা কিন্তু শুধুমাত্র 2 জন ক্রিকেটারকে তারা রিটেন করেছিল। তার পরবর্তী তারা একটা নতুন টিম গড়ার চেষ্টা করেছিল রিকি পন্টিংয়ের অধীনে, এবং তারা সেটা করতে পেরেছে বলে এখন পর্যন্ত আবার মনে হচ্ছে যে 11টা ম্যাচ 15 পয়েন্ট, রান রেটটা ভালো। বাকি 3টা ম্যাচ দিল্লি, মুম্বাই এবং হচ্ছে রাজস্থানের বিপক্ষে, তাদের খুব ভালো চান্স আছে। আমার কাছে মনে হয় যে খুব যদি মানে অসম্ভব কিছু না ঘটে বা অপ্রীতিকর কিছু না, মানে অন্যরকম কিছু না ঘটে, সেক্ষেত্রে তারা তো পয়েন্ট টেবিলে যাবে। আমার কাছে মনে হয় যে এই যে
কম্বোটা আপনি রিকি পন্টিং হচ্ছে শ্রেয়াস আয়ারের যে কম্বোটা সেটা অনেক বেশি কাজে দিচ্ছে। তার পাশাপাশি আপনি তো শুরুতেই যেটা বললেন যে দুই ওপেনার যিনি আছেন প্রাভ সিমরন সিং এবং হচ্ছে প্রিয়াংশ আরিয়া, তারা ভালো শুরু এনে দিচ্ছেন। 3 নম্বরে যে ধরনের ব্যাটিং করা প্রয়োজন, আপনি দেখবেন যে শ্রেয়াস আয়ার বেশ কয়েকটা ম্যাচে 70, 80 একেবারে ম্যাচ বের করে নিয়ে গেছেন, এরকম ইনিংস খেলেছেন 4-5টা ম্যাচে। সো যখন আপনার ব্যাটিং ইউনিটটা এরকমভাবে ক্লিক করবে, বলিং ইউনিটটাও আপনি চাহালে যখন প্রয়োজন ছিল তখন পারফর্ম করেছে, লাস্ট ম্যাচ যখন আর্শদীপ সিংকে প্রয়োজন ছিল তিনি পারফর্ম করেছেন। সো একটা টিম গেম খেলার যেটা ব্যাপারটা সেইটা মনে হয় যে এই বছর পাঞ্জাবের সঙ্গে দেখা যাচ্ছে আর কি। এবার আমি যদি মুম্বাই ইন্ডিয়ান্সের কথা বলি, তারা কিন্তু আইপিএলে এমন কোনো আসর যায়নি যে তাদের খুব একটা বাজে গিয়েছে। তারা কিন্তু সবসময় দারুণ একটা দল করে, তাদের একটা লিগেসি আছে, সেটা মেনটেন করে প্লে অফে মুম্বাই ইন্ডিয়ান্স যাবে এটাই ধরে নেয় সবাই। এবারও কিন্তু এর ব্যতিক্রম হয়নি। আমরা লাস্ট আসরটা দেখেছিলাম যে মুম্বাই ইন্ডিয়ান্স খুব একটা ভালো করেনি, হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে একদম দুমড়ে মুচড়ে গিয়েছিল। তারা কিন্তু দারুণভাবে একটা কামব্যাক করেছে এবারের আসরে। হ্যাঁ, এবার আপনি যদি প্রথম নেতৃত্বটা কি প্রভাব রাখছে কিনা এবার? অবশ্যই আপনি যদি প্রথম 5টা ম্যাচ দেখেন, সেখানে 5টা ম্যাচের মাত্র 2টোতে খুব সম্ভবত তারা জয় পেয়েছিল, এবং টুর্নামেন্টের প্রথম 2-1 ম্যাচে মুম্বাই হারবে এটা আপনি এখন আইপিএলে লিখে দিতে পারেন, যে আপনি বাজি ধরতে পারেন যে প্রথম 2 ম্যাচের অন্তত প্রথম ম্যাচটা মুম্বাই হারবে, এটা আপনি বলতে পারেন। কিন্তু তারপরে তারা যে কামব্যাকটা করেছে সেটা খুবই অসাধারণ। লাস্ট 6টা ম্যাচের 6টা ম্যাচই তারা জয় পেয়েছে, পয়েন্ট টেবিলে তাদের অবস্থান 3 নম্বরে। আমার কাছে যেটা মনে হয় যে অবশ্যই হার্দিক পান্ডিয়া এবার একটু কাম কুল, যেহেতু গতবার একটা দুও ধোনির ব্যাপার ছিল, সমালোচনার ব্যাপার ছিল, তিনি যেহেতু ভারতের হয়ে বিশ্বকাপ জিতেছেন, টি-20 বিশ্বকাপ, তারপর হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন, নিশ্চিতভাবে দর্শকরা যারা আছেন বা সমর্থকরা যারা আছেন তারা ওই জিনিসটাকে তারা বুঝতে পেরেছেন। একটা জিনিস আমি একটু লক্ষ্য করেছি যে হার্দিক পান্ডিয়া যেই সময়টাতে ব্যাটিংয়ে নামছেন খুবই রিল্যাক্স, কারণ তিনি কিন্তু তখন দেখতে পাচ্ছেন যে রান করছেন রোহিত শর্মা, রিকেলটন রান করছেন, সূর্যকুমার যাদব দারুণ ফর্মে আছেন, তিলক ভার্মা খুবই ভালো ফর্মে আছেন। তারপর যদি হার্দিক পান্ডিয়া ব্যাটিং করতে হয় তাহলে তিনি কিন্তু রিল্যাক্সে ব্যাটিংটা করতে পারছেন, তাহলে তার মাথাটাও ঠান্ডা থাকছে। পাশাপাশি যে জিনিসটা হচ্ছে টিমের বাইরে থেকে যে একটা প্রেশার থাকে, দর্শকদের একটা প্রেশার থাকে বা অন্যান্য আর কিছু প্রেশার থাকে, সেই প্রেশারটা নিশ্চিতভাবেই এবার নেই। আর গতবার যে সমস্যাটা হয়েছিল যে রোহিত শর্মা এবং হার্দিকের সম্পর্ক নিয়ে একটা ব্যাপার ছিল যে কী ধরনের সম্পর্ক, হয়তো সম্পর্কটা ভালো নয়, এবার কিন্তু সেটা দেখা যাচ্ছে না। এবং রোহিত শর্মা কিন্তু বা হার্দিক পান্ডিয়া কিন্তু বারবার সংবাদ মাধ্যমে বলেছেন যে না, তারা খুবই ভালো, সব ঠিকঠাক আছে। এবং এইবার যদি আপনি তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখেন, দেখে মনে হবে যে তারা একদম নিজেদের ভাইয়ের মতো বিহেভ করছেন, এটা একটা ব্যাপার। কিন্তু আপনি যদি বলেন মুম্বাইয়ের চেঞ্জটা আসলে কোথায় হলো, সেটা যদি বলেন, আমি বলবো যে আমার কাছে যেটা মনে হয় যে জাসপ্রীত বুমরা যখনই স্কোরের সাথে যুক্ত হয়েছেন, তিনি হয়তো আউটস্ট্যান্ডিং কিছু পারফর্ম করে দেখাতে পারেননি 1-2টা ম্যাচ বাদে, কিন্তু তিনি যখনই অ্যাড হয়েছেন দলে, তখনই দলের পুরো চেহারাটা চেঞ্জ হয়ে গেছে। কারণ বুমরা এমন একজন ক্রিকেটার, শুধু ইন্ডিয়া না, আপনি ওয়ার্ল্ড ক্রিকেটার আপনি যদি চিন্তা করেন, বেস্ট বলার তো বটে। ওই দিন হার্ষা ভোগলে বলছিলেন যে এখন দুনিয়ার সেরা ক্রিকেটারও আপনি বুমরাকে বলতে পারেন। সো এরকম একজন যখন আপনার বোলিং ইউনিটে যুক্ত হবে, ব্যাটসম্যানদের যেমন কনফিডেন্স বাড়বে, আপনার বোলারদের একটা কনফিডেন্স বাড়ার ব্যাপার আছে। প্রথম কয়েকটা ম্যাচে কিন্তু বোলাররা ভালো করতে পারছেন না, কিন্তু যখনই দেখেন আপনার বুমরা চলে এসেছে, তাদের বোলিং ইউনিটটা শক্তিশালী হয়েছে, বোলিং ইউনিটটা পারফর্ম করছে। আপনি দেখবেন যে বেশ কিছু ম্যাচে যে ম্যাচগুলো তারা জয় পেয়েছে, যেগুলোতে প্রতিপক্ষকে তারা 160 রানে 150 রানে এরকম রানে আটকে দিয়েছে, সেটাও আবার 20-22 বল 25 বল থাকতে তারা ম্যাচ জিতে নিয়েছে। সো এই যে একটা বোলিং ইউনিট হিসেবে পারফর্ম করা বুমরা আসার পরে সেইটা মনে হয় সবচেয়ে বেশি কাজে দিয়েছে মুম্বাইয়ের ক্ষেত্রে। আইপিএলের এইবারের দলগুলোর দিকে নজর দিলে একটা জিনিস দেখা যায় যে যাদের টপ অর্ডারটা ভালো করেছে তারাই কিন্তু পারফরমেন্স করছে। এরকম কিন্তু গুজরাট টাইটান্সের ক্ষেত্রে আপনি এই ব্যাপারটা ধরতে পারেন। গুজরাট টাইটান্সের ওপেনিংয়ে করছেন সাই সুদর্শন, শুভমান গিল, তারপর জাস বাটলার 3 নম্বরে আছেন। হ্যাঁ, তারা খুবই ভালো ফর্মে আছেন। এই শেপটা কি তাদেরকেও কি এগিয়ে রাখছে কিনা? শুনুন, টি-20 ক্রিকেটে আপনি কেমন শুরু করছেন, যে কোনো ক্রিকেটে আপনি ক্রিকেট যে কোনো ফর্ম্যাটে হোক, আপনি কেমন শুরু করছেন সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। যে আপনি ধরেন পাওয়ার প্লেতে যদি 3টে উইকেট হারিয়ে ফেলেন, ওই আপনাকে 7 নম্বরে বা 6 নম্বরে ব্যাটসম্যানটা আপনাকে আসতে হচ্ছে 6 নম্বর ওভারে। তিনি কিন্তু এই জায়গাতে খেলে অভ্যস্ত না, তার উপর কিন্তু একটা প্রেশার ক্রিয়েট হয়। তিনি খেলবেন কীভাবে? তিনি আসবেন 10টা বল খেলবেন, 25-30টা রান করবেন, তিনি চলে যাবেন। তার কিন্তু স্টাইলটা এমন। সো সে কিন্তু তার স্টাইলের বাইরে গিয়ে 6 নম্বর ওভারে এসে ব্যাটিং করতে আসছে। আবার যখন আপনি খেয়াল করবেন যে একটা পাওয়ার প্লেতে যখন ওই ওপেনিং জুড়িটা যখন ধরেন আপনার 50, 60, 70 রান 7 ওভার 8 ওভার পর্যন্ত নিয়ে গেছেন, তখন কিন্তু ব্যাটসম্যানদের প্রেশার কম থাকে, কারণ আপনি জানেন আপনার পর্যাপ্ত রান হয়ে গেছে, এখন শুধু আপনি আসবেন, মারবেন, রানটা বাড়িয়ে নেবেন। সো এই ক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন এই টুর্নামেন্টের বেস্ট ওপেনিং পার্টনারশিপ কাদের বা জুটিটা কাদের, আপনি যদি শুভমান গিল দারুণ ছন্দে আছেন, খুব সম্ভবত 400-র মতো রান করেছেন। সাই সুদর্শন তিনি পার্পল ক্যাপের বা
অরেঞ্জ ক্যাপের জন্য তিনি খুব ভালোভাবে লড়াই করছেন। তো আপনার দুজন ওপেনারই যখন 400 রান করবেন তখন আপনার দলের বাকি ব্যাটসম্যানরা আসলে কিছু করার প্রয়োজন হয়। যখনই জস বাটলারকে বলা হয় যে তিনি আসলে খুবই আক্রমণাত্মক ব্যাটিং করেন, এবার কিন্তু তিনি কিন্তু খুবই ঠান্ডা মাথায় ব্যাটিং করেছে, খুবই রিল্যাক্স। তার কাছ থেকে কিন্তু ওই রকম জ্বালাময়ী কোনো ইনিংস কিন্তু দেখা যায়নি। এটা কিন্তু দলের প্রয়োজনই। অবশ্যই একটা উইকেট যখন পড়ে যাচ্ছে দেখা যাচ্ছে যে একদিক দিয়ে শুভমান গিল মারছেন, যদি গিল না থাকেন তাহলে সাই সুদর্শন মারছেন। ওই সময় আসলে বাটলারের খুব একটা কিছু করার জন্য তার কাজটা হয় যে ইনিংসটা একটু ডিপে নিয়ে যাও। এইটি হচ্ছে আপনার বড় অ্যাডভান্টেজটা, যে শুভমান গিল এবং সাই সুদর্শন যখন 8 ওভার 10 ওভার খেলে ফেলেন তখন বাটলার এসে প্রথম বল থেকে হিট করতে হয় না। তিনি এসে 10টা-15টা বল দেখে ঠান্ডা মাথায় আপনি বুঝেছেন, আপনি যেটা বললেন যে উইকেট ম্যাচটা একটু ডিপে নিয়ে শেষ 5 ওভারে খেলে 70 রান চলে আসে। কারণ আপনার পরের দিকে কিন্তু ব্যাটসম্যান আছে, আপনি রাহুল তেওয়াতি আছেন, আব্দুল সামাদ বা কেউ একজন আছেন। সো আপনারা কিন্তু পরে রান করার মধ্যে ব্যাটসম্যান, তাদের বোলিং লাইনআপটা নিয়েও কিন্তু বলতে হয়। মোহাম্মদ সিরাজ খুবই ভালো বল করছেন টুর্নামেন্টের শুরুর দিকে, দারুণ ছন্দে ছিলেন, এখন ছন্দে না থাকলেও ভালো বোলিং করছেন। কিন্তু তাছাড়া প্রসিদ্ধ কৃষ্ণাকে তো আলাদাভাবে বলতে হয়। প্রসিদ্ধ কৃষ্ণা এবং সিরাজ জুটিটা আমার মনে হয় এবারের আইপিএলে ওয়ান অফ দ্য বেস্ট বোলিং ডুও। আপনি মানে পুরো আইপিএলে যে কোনো দলের কথাই চিন্তা করুন, তারা যেভাবে সার্ভিস দিচ্ছে এটা আসলে মনে হয় গুজরাট টাইটান্সকে অনেকটাই এগিয়ে রাখছে। আপনি যেটা বলেন শুরুতে দেখি 5-6টা ম্যাচে খুব সম্ভবত সিরাজ সবচেয়ে বেশি ভালো পারফর্ম করেছিল। তারপরে যখন সিরাজ একটু খারাপ করা শুরু করলেন তখন কিন্তু প্রসিদ্ধ কৃষ্ণা একদম টপ লেভেলের এমন একটা পারফরমেন্স যে তিনি এখন টপ 5 বা টপ 2-তে তিনি আছেন বোলিং উইকেট শিকারের তালিকায়। সো আপনার দুজন বোলার যখন এই যে 5 ম্যাচ 6 ম্যাচ করে পারফর্ম করবে, যেন একটা বলার 6 ম্যাচ পারফর্ম করে দিয়েছেন, আরেকটা বলার 6 ম্যাচ পারফর্ম, তার মানে আপনি 12টা-10টা ম্যাচ আপনি কভার করতে পারছেন। তার পাশাপাশি সাই কিশোর কিংবা আরও যারা আছেন তারাও কিন্তু ভালো করছেন। তাদের সবচেয়ে বড় কনসার্নের যে জায়গাটা সেটা হচ্ছে রশিদ খানের কাছ থেকে ওই প্রপার পারফরমেন্সটা না পাওয়া। সেটা যদি তারা পায় আমার কাছে মনে হয় তাদের তো শুধু প্লে অফ না, রশিদ খান মনে হয় যে পুরো মানে এখন পর্যন্ত যে 10-11টা ম্যাচ খেলেছে এর মধ্যে একটা ম্যাচে একটা বা দুটো উইকেট পেয়েছেন, ভালো বোলিং করেছেন। একটা ম্যাচে কিন্তু দারুণভাবে মানে আর বাকি সবগুলো ম্যাচে তিনি পারফর্ম করতে পারেননি। এটাই সবচেয়ে বড় কনসার্নের ব্যাপার। কারণ আপনার দলের সবচেয়ে বড় সুপারস্টার আপনি বলতে পারেন। কারণ রশিদ খানের মতো এরকম লেগ স্পিনার, এরকম বোলার, এরকম মানে আপনাকে এরকম তারকা আপনি পাবেন না অনায়াসে। সো আর রশিদ খান কেমন করতে পারেন সেটা লাস্ট যে 3টা মৌসুম গুজরাটের হয়ে খেলেছেন প্রত্যেকটা মৌসুমে তার ওই ইম্প্যাক্টটা ছিল, সেটা এবার গুজরাট নিশ্চিতভাবে মিস করছে। আমি মনে করি যে তিনি যদি ফর্মে ফিরতে পারেন, এখনও তাদের 4টা ম্যাচ বাকি আছে, তাদের জন্য কিন্তু অ্যাডভান্টেজটা হচ্ছে তাদের 10 ম্যাচে 14 পয়েন্ট, 4টা ম্যাচ এখনও বাকি আছে, যে কোনো 2টো ম্যাচে জিতলে তারা কোয়ালিফাই করতে পারবে। তাদের আর একটা বড় ব্যাপার হচ্ছে যে হোমে খেলা আছে চেন্নাই এবং লখনৌর সাথে। লখনৌ খুবই বাজে অবস্থায় আছে, ওই ম্যাচটা হোমে। গুজরাট এবার 5টা ম্যাচ খেলেছে, চেন্নাইও খুবই বাজে, 5টা ম্যাচ খেলেছে, একটা ম্যাচ তারা মাত্র হেরেছে। চেন্নাই তো আগে আউট হয়ে গেছে, চেন্নাই কোথাও জিততে পারছে না। সো এই 2টো ম্যাচ আপনি অনায়াসেই জিতবেন। আর 2টো অ্যাওয়ে ম্যাচ মুম্বাইয়ের সঙ্গে, আমরা এখন যখন ভিডিও বানাচ্ছি তখন মুম্বাইয়ের সঙ্গে খেলছে, আর দিল্লির সাথে একটা অ্যাওয়ে ম্যাচ আছে। আমি নিশ্চিত যে তারা তো অবশ্যই ইয়েতে থাকবে, প্লে অফে থাকবে। তাদের টার্গেট করা উচিত যে তারা টপ 2-তে থাকতে পারে কিনা, সেটাই আসলে সবচেয়ে এরকম। কিন্তু শুরুর দিকে যে কয়েকটা দল মানে খুবই ভালোভাবে শুরু করেছে, এর মধ্যে একটা দিল্লি ক্যাপিটালস। দিল্লি কিন্তু খুবই ভালো করছিল শুরুর দিকে, কিন্তু এখন আসলে দিল্লির কি হয়েছে, তারা মানে লাস্টে মনে হয় এই 3-4টা ম্যাচের মধ্যে 4টা ম্যাচের মধ্যে 2টা হেরেছে, 2টা জিতেছে। এখন যে জিনিসটা হচ্ছে যে তাদের শুরুটা কিন্তু খুব ভালো ছিল, 6 ম্যাচে খুব সম্ভবত 5টা ম্যাচ জিতেছিল। এখন তাদের পয়েন্ট খুব সম্ভবত 10 ম্যাচে 11 ম্যাচে মনে হয় 13 পয়েন্ট। হ্যাঁ, কালকে যেহেতু বৃষ্টি ম্যাচ, কালকে এটা তাদের জন্য আসলে লাকি পয়েন্ট। কারণ হচ্ছে যে এই ম্যাচটা তারা নিশ্চিতভাবে হেরে যেত যদি বৃষ্টি না আসতো। 126 বা 27 রান করেছিল, সেটা হায়দ্রাবাদের সঙ্গে নিশ্চিতভাবে হায়দ্রাবাদ ম্যাচটা জিতে। একটা পয়েন্ট তাদের অনেক বেশি কাজে দিবে, সেটা হচ্ছে আপনি এখন 2টো ম্যাচ জিতলে আপনি 17 পয়েন্ট হয়ে যাবেন। 17 পয়েন্ট হলে আপনি কোয়ালিফাই করার একটা বড় চান্স ক্রিয়েট হবে। 17 পয়েন্ট হলেও আপনি অনেক কিছু হয়তো তাকে থাকতে হতে পারে, কিন্তু আপনি একটা কন্টেন্ডার তো অবশ্যই থাকলেন। এখন তাদের যে সমস্যাটা যেটা হচ্ছে যে আপনি দেখেন প্রথম ম্যাচগুলোতে রাহুল প্রত্যেকটা ম্যাচেই কন্ট্রিবিউট করছিলেন। আপনি করুণ নায়ার প্রথম ম্যাচটা এসে ভালো খেলেছেন, তারপরে কিন্তু ভালো খেলতে পারছেন না। অভিষেক পোরেল ওই সময় বেশ কয়েকটা ভালো ক্যামিও খেলছিলেন, 30, 35, 40 এরকম। আপনি ফাফ ডুপ্লেসিকে আপনি ওই পারফরমেন্সটা পাচ্ছেন না। তো আপনার টপ 3 কিন্তু আপনাকে রান করতে পারছেন না। আপনি যদি লাস্ট 3টা ম্যাচ দেখেন সেখানে কিন্তু লোকেশ রাহুল কিন্তু সেই প্রপার পারফরমেন্সটা দিতে পারছেন না, যেটা 4 নাম্বার ব্যাটসম্যান হিসেবে বা দলের মেইন ব্যাটসম্যান হিসেবে যেটা করা দরকার। সেটার ফলেই আমার কাছে মনে হয় যে পর্যাপ্ত রান ব্যাটে তারা করতে পারছে না, রান তুলতে পারছে না, সেটার কারণে সবচেয়ে বেশি ভুগতে হচ্ছে। এবং বোলিংয়েও একটা কনসার্নের জায়গা তো আছে। তাদের সবচেয়ে বড় কনসার্ন যেটা হচ্ছে
আর আকসার প্যাটেল এই টুর্নামেন্টে কিন্তু খুব ভালো বোলিং দুই একটা ম্যাচে করেছেন, কিন্তু উইকেট পাচ্ছেন না। তাদের সবচেয়ে যে তার চেয়েও বড় কনসার্ন যেটা কুলদীপ যাদব, তাদের যে মেন গো টু স্পিনার, তিনি কিন্তু উইকেট পাচ্ছেন না প্রপারলি। প্রথম 3-4টা ম্যাচে খুব ভালো বোলিং করেছিলেন, তারপরে 4-5টা ম্যাচে কিন্তু তিনি উইকেট পাচ্ছেন না, উইকেটলেস থাকছেন বা বেশি রান দিচ্ছেন। এইটা তাদেরকে আরও বেশি কনসার্ন। কারণ মিডিল ওভারে আপনার যখন উইকেট প্রয়োজন হবে তখনই আপনি কুলদীপ যাদবকে নেবেন, তখন কিন্তু আপনাকে উইকেট এনে দিতে পারছে না। তার ফলে কী হচ্ছে, প্রতিপক্ষ দলটা কিন্তু ওই সময় একটা বড় জুটি করে ফেলছে, পরের দিকে এসে একটা প্রেশার ক্রিয়েট করছে। এইটা মনে হয় তাদের একটা বড় ব্যাপার এই তৈরি করে ফেলেছে। কলকাতাও কিন্তু খুব একটা ভালো ফর্মে নেই, লাস্টে টানা 2টা ম্যাচে কিন্তু হেরেছিল, একটা ম্যাচ তাদের বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে, পয়েন্ট ভাগাভাগি করেছে। তাদের প্লে অফে ওঠাটাও কিন্তু অনেক সমীকরণের মধ্যে নির্ভর করবে। তবে কলকাতায় এত ভালো আমার কাছে মনে হয় যে তাদের সমীকরণে যাওয়ার এত ভালো একটা টিম নিয়ে আসলে এরকম বাজে পারফরমেন্সের কারণটা, টুর্নামেন্ট শুরুর আগে একটা প্রশ্ন কিন্তু উঠছিল যে কলকাতার বর্তমান চ্যাম্পিয়ন তারা কি এবার কোয়ালিফাই করতে পারবে কিনা। অনেকেই সেখানে বলেছিলেন যে না, চান্স নেই, অনেকেই বলছিলেন যে হয়তো আছে। কিন্তু আপনি যদি এখন সমীকরণটা দেখেন, খুব সম্ভবত 11 ম্যাচে 10 পয়েন্ট তাদের। এইখান থেকে আপনি আসলে যেতে পারবেন না। কেন পারবেন না? দেখুন, এখন তাদের অন্তত 3টা ম্যাচ জেতার পরে আপনি ইকুয়েশনে থাকতে পারেন। সো আপনার লাস্ট 3টা ম্যাচে 3টাই জিততে হবে। আপনি যদি জেতেন তাহলে 16 পয়েন্ট হবে, তখন আপনি অনেক কিছুর উপর নির্ভর করতে হবে। সো এরকম কিছু নির্ভর করার আসলে সুযোগ থাকবে না, কারণ আপনি বেঙ্গালুরু 16 পয়েন্ট, আর বাকি যে দলগুলো আছে তাদের সবারই 16 পয়েন্টে বেশি হওয়ার চান্স আছে, সবগুলো দলেরই। এটা যদি হয় সেক্ষেত্রে আমার কাছে মনে হয় না যে কলকাতার চান্স আছে, কারণ কলকাতার কিছু ম্যাচ অ্যাওয়েতে ম্যাচ আছে, বড় দলের সাথে খেলা আছে, যেমন বেঙ্গালুরুর সাথে খেলা আছে তার অ্যাওয়েতে। সো এই ম্যাচগুলোতে আপনি আসলে বের করতে পারবেন। কলকাতার আসলে ভরাডুবির কারণটা কি? এটা একটা বড় কারণ হতে পারে যে আপনার ওপেনিং ক্লিক করেন। আপনি কুইন্টন ডিকককে নিয়েছিলেন, তিনি একটা ম্যাচে ভালো করেছেন, খুব সম্ভবত 90 একটা ওয়ার্ড ইনিংস খেলেছিলেন। তারপরে তিনি 5-6টা ম্যাচ খেলেছেন, সেই 5-6টা ম্যাচে কিন্তু ফ্লপ করেছেন। আপনি তারা যদি পরে যে গুরবাজকে নিয়ে এসেছেন, গুরবাজও কিন্তু একটা ম্যাচে মনে হয় 30-35 রান করেছিলেন, বা আমি ভুল করতে পারি, আর তিনি হয়তো একটা ম্যাচ ভালো খেলেছিলেন, কিন্তু তার বাকিগুলোতে যেহেতু ওপেনিংয়ে রাখা হচ্ছিল, ধারণা করা হচ্ছিল আপনি গতবার ভালো করবেন, কিন্তু সুনীল নারিনও কিন্তু প্রত্যাশা অনুযায়ী আপনার গতবার চ্যাম্পিয়ন হওয়ার সবচেয়ে বড় কারণ ছিল সুনীল নারিন বল হাতে 10টা-12টা উইকেট নিয়েছিলেন এবং ব্যাট হাতে 500 রান করেছিলেন। এবার কিন্তু সুনীল নারিন সে রান করতে এবার কত 200 রান হয়তো করেছেন। বেশিরভাগ ম্যাচে তিনি 10 রান 15 রান 10 রান 15 রান এরকম করে আউট হতেন। একটা ম্যাচে হয়তো তিনি 50 করেছিলেন, আর একটা ম্যাচে 3টা উইকেট নিয়েছিলেন। এর বাইরে কিন্তু তিনি কিছু করতে পারেন। তার মানে আপনি কিন্তু টপ অর্ডার আপনার ফেল। আপনার 3 নম্বরে যে ব্যাটসম্যানরা আজিঙ্কা রাহানে একমাত্র শুধুমাত্র এই কলকাতার হয়ে পারফর্ম করছেন। তারপরে ভেঙ্কি আয়ার আপনি 24 কোটি, প্রায় 23 লাখ রুপি সম্ভবত, তাকে তিনি আপনি 24 কোটি টাকা দিয়ে কিনেছেন, তিনি আপনাকে একটা ম্যাচে পারফর্ম করেছেন। তো আমার মনে হয় যে কলকাতার উচিত ছিল ভেঙ্কটেশায়ারকে আসলে ওপেনিংয়ে পাঠানো, যেহেতু ওপেনিংয়ের তার একটা দক্ষতা আছে। আইপিএলের এই গত আসরটা বা এর আগের আসলে আমরা দেখছিলাম যে ভেঙ্কটেশায়ার কিন্তু ওপেনিং করেছেন সুনীল নারায়ণের সঙ্গে। এই জুটিটা কি এখন ওইটা আপনি বাজি দেখতে পারতেন, কিন্তু কথা হচ্ছে আপনি কুইন্টন ডিকককে কি আপনি আসলে 4-এ খেলাবেন? আপনি তো খেলাবেন না। কুইন্টন ডিকক হচ্ছে আপনার বেটার অপশন হচ্ছে ভেঙ্কিয়ার, কারণ ভেঙ্কিয়ার ওই 4, 5, 6, 7 সবগুলো জায়গায় ইনিংসটা ক্যারি করতে পারেন, কিন্তু আপনি কুইন্টন ডিকককে তো আসলে ওখানে খেলাতে পারবেন, আপনার গুরবাজকেও আপনি সেখানে খেলাতে পারবেন না। সো আপনি প্রপার যারা ওপেনার তাদেরকে আপনার খেলা যাবে। আপনি এটা হতে পারে যে নারিনের জায়গায়, কিন্তু আপনি নারিনকে গ্যাম্বলিং করে যে গত মৌসুমে যে ফল পেয়েছেন আপনি তো সেটার পরে তাকে মনে হয় যে তারা একটু মানে একাদশের কম্বিনেশনটা কীরকম হবে এটা নিয়ে আসলে আগে খুব একটা ভাবেনি। তারা নিলাম থেকে যদি এই ক্রিকেটারদের কয়েকজন ব্যাকআপ যদি রাখতো আমার মনে হয় যে আরও বেটার। তাদের সবচেয়ে বড় সমস্যা তারা হচ্ছে নারিন এবং রাসেল নির্ভর, এবং তারা দেখেন আপনি এই টুর্নামেন্টে তারা রাসেল নারিন কেউই পারফর্ম হতে। রাসেল মধ্যে খুব সম্ভবত লাস্ট ম্যাচে একটা 40 বা 50 একটা ইনিংস খেলেছেন, কিন্তু আপনি 11 ম্যাচ খেলার পর আপনি এত বেশি টাকা নিচ্ছেন, আপনি দলের মেইন প্লেয়ার, আপনি যদি একটা ম্যাচে পারফর্ম করেন 11 ম্যাচ খেলা পর, তখন তো আসলে এই দলের ভরাডুবি হবে খুবই স্বাভাবিক ব্যাপার। ক্রিকেটারকে আসলে ছেড়ে দেওয়ার সময় হয়েছে কলকাতার। তারা যদি এবারের আসলে যদি প্লে অফে না যেতে পারে তাহলে তাদের বোঝা উচিত যে এই সিচুয়েশনে নাইর এবং আসলে রাসেলকে আসলে ক্যারি করার সম্ভব হবে না। কিন্তু আমার কাছে মনে হয় যে কলকাতা আরও 2টা মৌসুম তাকে দেখবে, মানে আগামী বছর, মানে নাইর নাকি রাসেল কেউ একজন আজকে আসলে আরো 6 বছর খেলতে চান, তাহলে যদি খেলে তাহলে কলকাতার হয়ে খেলবে, এটা তো মানে খেলবে এটা স্বাভাবিক। তা আমার কাছে যেটা মনে হয় যে আগামী 2টা মৌসুম দেখার পর যে মেগা নিলামটা হবে তখন হয়তো একটা পরিবর্তন আমরা হয়তো দেখবো। তখন কলকাতার সবচেয়ে বড় যে জিনিসটা টিম ম্যানেজমেন্টের, টিম গোছানোতে একটা বড় সমস্যা। আপনি প্রত্যেক মৌসুমে দেখবেন তারা কিন্তু নিলাম থেকে ভালো দল গোছাতে পারে না। আপনি দেখেন 24 কোটি টাকাতে ভেঙ্কটেশায়ারকে না কিনে আপনি 24 কোটি টাকাতে 4টা প্লেয়ার, 3টা অন্তত
টপ গ্রেডেড 3টা প্লেয়ার কিনতে পারতেন, যাদেরকে দিয়ে আপনার 3টা ম্যাচ দুজন দেশি প্লেয়ার এবং দুজন বিদেশি ক্রিকেটারও আপনি চাইলে কিনতে পারছেন, যারা আপনাকে ম্যাচ উইনার। সো আপনি ভেঙ্কিয়াকে কেন নেবেন? আবেগ দেখানোর জন্য। একদিন সোশ্যাল মিডিয়াতে এসে কান্নাকাটি করেছে, আপনি লয়ালিটি বুঝালে তো আপনার ফ্র্যাঞ্চাইজি চালাতে পারবেন। এরকম সিচুয়েশন যদি হতো তাহলে তাকে আসলে রিটেন করার সুযোগ ছিল। সো এইসব আসলে তাদেরকে চিন্তা করতে হবে। আমার কাছে মনে হয় যে তাদের এইবারের আইপিএলটা আসলে শেষ, এখান থেকে আসলে তাদের আসলে বের হওয়ার কোনো আসলে সুযোগ আমার কাছে। লখনৌ সুপার জায়ান্টসের কি এখান থেকে কামব্যাক করা সম্ভব? তাদের জন্য কঠিন, কারণ তাদের লাস্ট 3টে ম্যাচ হেরেছে, তারা 5টার মনে হয় 4টা হেরেছে। সো এখান থেকে তাদের ম্যাচগুলো বড় বড় দলের সাথে যারা টপ পয়েন্ট টেবিলের শীর্ষে আছে, এখান থেকে একমাত্র তখনই কামব্যাক করা সম্ভব তাকে যে 3টা বিদেশি ক্রিকেটার আছে, নিকোলাস পুরান, মিচেল মার্শ এবং এইডেন মার্করাম, তারা 3জন যদি ব্যাটে মানে প্রথম দিকে যে পারফরমেন্সটা তারা দেখিয়েছিলেন সেটা যদি তারা করতে পারেন সেটা সম্ভব। আর তাদের সব অনেক বড় সমস্যা হচ্ছে তারা বোলিংটা গোছানো বোলিং করতে পারছে না। তাদের কেউই আসলে আপনি দেখবেন টপ 5-এ লখনৌর কেমন কেউ পারফর্মার নেই। সো আপনার যখন একটা বোলার যখন এত মানে একজন যদি আপনার 10টা-12টা উইকেট না নিতে পারে, 15টা উইকেট না নিতে পারে, তো আপনার দল তো স্বাভাবিকভাবেই ভালো করতে পারবে না। তাদের এটা হয়েছে তাই আপনি দেখবেন প্রথম 6-7 ম্যাচে কিন্তু টপ 5-এ কিন্তু ব্যাটসম্যানদের 3জন ছিল হচ্ছে 3জন বা 2জন ছিল হচ্ছে লখনৌর। এই জন্য কিন্তু তারা ওই সময় কিছু ম্যাচ জিতেছিল। কিন্তু যখনই তারা ব্যাটসম্যানরা ফ্লপ করতে শুরু করেছেন, আপনাদের বোলারদের স্টেপ আপ করার কথা ছিল বা বাকি ব্যাটসম্যানদের স্টেপ আপ করার কথা ছিল, তারা কিন্তু কেউই সেটা করতে পারেনি। তবে মিচেল মার্শ যে বোলিং করতে পারছেন এটা কি তাদেরকে এফেক্ট করেছে কিনা? এটা স্বাভাবিকভাবে, কারণ আপনি মিচেল মার্শের মতো একটা অলরাউন্ডারকে তো আপনি কাজে লাগাতে চাইবেন। মিচেল মার্শ যদি বোলিং করতেন তখন আপনার কী হতো? আপনি একটা বোলার কম খেলাতেন, একটা ব্যাটসম্যান বেশি খেলাতেন, অনেক কিছু আপনি ইকুয়েশন। যেমন আমরা যখন বাংলাদেশের ক্রিকেট নিয়ে যখন আলোচনা করি, সাকিব থাকলে আপনি সব দিকে সুবিধা করতে পারেন। সো মিচেল মার্শের মতো অলরাউন্ডারের ক্ষেত্রেও কিন্তু একই ব্যাপার, যে তিনি যেমন বলটা ভালো করতে পারেন, আপনি তাকে ওপেনিংয়ে বল করতে পারবেন, আপনি স্লোগে বল করতে পারবেন, মিডল অর্ডারে বল করতে পারবেন, ব্যাটিং আপনি ওপেনিংয়ে পাঠাবেন, ইফেক্টিভ একদম মানে অলরাউন্ডার হিসেবে। সো সেটা তো আপনি মিস করবেনই। এখন যেটা আপনার শুরু থেকে আসলে কনফার্ম করা ছিল যে তাকে পাবে না, আমার মনে হয় যে তাদের সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে তারা বিদেশি যাদের বোলার কিনেছিলেন, খুব 2-1জন মনে তারা কিনেছিল, তাদেরকে পায়নি, এবং দেশি যারা ছিল তারাও অনেক পরে এসেছেন। আবেশ খান, লখনৌয়ের কিন্তু বেশ কয়েকজন প্লেয়ার আমরা দেখছিলাম যে টুর্নামেন্টের মাঝপথে বা শুরু থেকে ইনজুরি দিয়েছিলেন, তারা কামব্যাক করতে করতে লখনৌয়ের আসলে সময় শেষ হয়ে গেছে। মানে ব্যাপারটা এরকমই আসলে, যেমন আবেশ খান ইনজুরিতে ছিলেন, আপনি আকাশদীপ, মায়াঙ্ক যাদব, আরও কয়েকজন ছিল, তাদের 4-5জন পেসার তারা সবাই ইনজুরিতে ছিলেন। আস্তে আস্তে যখন দলের সাথে মানে একটা দলের তো আপনি এসেই তো পারফর্ম করতে পারবেন না, একটা প্লেয়ার ইনজুরি থেকে আসার পর টাইম লাগে। মায়াঙ্ক যাদবের কথাই ধরুন, তিনি গত 12 মাস ধরে ইনজুরিতে আইপিএল দিয়ে কামব্যাক করেছেন, তার কাছ থেকে আসলে এত প্রত্যাশা করাও আসলে ফ্র্যাঞ্চাইজিটার জন্য খুবই বাজে ব্যাপার, এটাই ব্যাপার। সো এই জন্যই আসলে তাদের এই দুর্গতি। এখন তাদের এখান থেকে একমাত্র কামব্যাক করার উপায় হচ্ছে ওই 3 ব্যাটসম্যান যদি আসলে রান করতে পারে, কারণ আপনি পান্তের কাছে আসলে এখন বেশি কিছু চাইতে পারবেন না, কারণ তিনি আলটিমেটলি এখন প্রেশারে আছেন, অনেক কিছুর ব্যাপার আছে। আমার কাছে মনে হয় অনেক কিছুর ব্যাপারে প্রেশার আছে। তো সেক্ষেত্রে এদের 3জন যদি কোনোভাবেই করে তাহলে সম্ভব, আর না হলে আমার আসলে চোখে কলকাতা কিংবা হচ্ছে লখনৌ এবং দিল্লিকে আমি আসলে প্লে অফে দেখি না, যদি কোনো কিছু অবিশ্বাস্য কিছু নাটকীয় কিছু না ঘটে। আমার মনে হয় যে টপ 4-এ আপনি গুজরাট, মুম্বাই, পাঞ্জাব এবং রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুকে দেখবেন খুব সম্ভবত। ধন্যবাদ মোমিনুল আলমকে, আপনাকেও ধন্যবাদ। দর্শক ক্রিকেট নিবেদনের আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা বলবো, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।